আসলে আজকের দিনটি আমাদের নিজেদের কাছে লজ্জিত হওয়ার দিন, অনুতপ্ত হওয়ার দিন এবং অনেকগুলা না পারার কৈফিয়ত দেওয়ার দিন। ব্যক্তিগত কিছু অসুবিধার কারণে আমি মন ভরে সকলের কথাগুলো শুনতে পারি না। শুনতে পারলে আমার বিবেক আরো শানিত হতো, আমার কর্তব্য নির্ধারণে এটা সহায়ক হতো। যে কয়েকজনের বক্তব্য শুনলাম তারা কোনো অন্যায় আবদার করেননি, অসঙ্গত কোনো বক্তব্য রাখেননি। তাদের কথাগুলো, দাবিগুলো অন্তরের অন্তঃস্থল থেকে বের হয়ে এসেছে। আপনজন প্রিয়জনকে তা দেশ এবং সমাজের মুক্তির জন্য উপহার দিয়েছেন। কিন্তু রাষ্ট্র এবং জাতির যে দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, আমি অকপটে স্বীকার করে নিচ্ছি, রাষ্ট্রের দায় রাষ্ট্র বলবে। আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি স্বীকার করে নিচ্ছি যে আমাদেরও দায় আছে এবং সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারি না। আমরা চেষ্টা করেছি, শুধু শহীদ পরিবার না, শুধু শহীদ না, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সকল যোদ্ধাকেই সম্মান দেখাতে। কিন্তু এটাও স্বীকার করে নিচ্ছি, যেভাবে দেখানো উচিত ছিল, দরকার ছিল, আমরা সেটা পারি না। 6 তারিখ থেকে এই বিষয়টা আমরা আমাদের কর্মসূচি হিসাবেই নিয়েছিলাম যে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে পৌঁছব, তাদের জন্য দোয়া চাইব, সান্ত্বনা দিব, তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেব এবং তাদের কাছে আমরা দোয়া চাইব। আমাদের চেষ্টায় ত্রুটি থাকতে পারে, আমাদের আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না। সরকার কিংবা কোনো দল এমন কিছু শহীদ পরিবারকে দিতে পারবে না যেটা একজন শহীদের বিনিময় হতে পারে। যেটা দিতে পারবে সেটি হচ্ছে রাষ্ট্রের দায়বদ্ধতা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন। বলতে গেলে তার খুব অল্প কিছুই হয়েছে, অনেক কিছু হয়নি। তারা জুলাই সনদের কথা বলেছেন, এটি তো বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির সনদ। এটা তো শুধু শহীদ পরিবারের জন্য প্রয়োজন নেই, এটা ইন্ডিভিজুয়ালি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন। তাহলে এই সনদটা কে করবে? 18 কোটি মানুষ মিলে করবে? তার কোনো সুযোগ নেই। দেশে যদি পার্লামেন্ট থাকতো, এটা পার্লামেন্টের কাছে আমাদের দাবি হতো। পার্লামেন্টের অবর্তমানে এই দায় হচ্ছে রাজনৈতিক দলগুলোর। সরকার ঐকমত্য কমিশন গঠন করেছেন, সেখানে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে, কিন্তু অগ্রাধিকার পড়ে আছে পিছনে, সেটা হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর আমাদের চিন্তা করা উচিত, এই যে আজকে আমরা ঐকমত্য কমিশনে বসি, যদি জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে তাদের জীবন দিয়ে আমাদেরকে পরিবর্তন এনে না দিতেন, আমরা এখানে বসতাম নাকি আমরা কেরানীগঞ্জে থাকতাম, আমরা কাশেমপুরে থাকতাম? আমরা এত তাড়াতাড়ি ভুলে যাই কিভাবে? আমরা তো মাসের পর মাস সেখানে ছিলাম। আজকে এখানে জুলাই যোদ্ধাদের পাশাপাশি এই দেশেরই গর্বিত অনেক নাগরিক, যাদেরকে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল, পৃথিবীর ইতিহাসের কুখ্যাত আয়নাগরে, তারাও কেউ কেউ এখানে উপস্থিত আছেন। যারা শহীদ হয়েছেন, যাদেরকে খুন করা হয়েছে, তাদের সকলের পরিবার তাদের ঠিকানা খুঁজে এখনো পায়নি।
আর যারা আয়না করেছিলেন তাদের পরিবার জানতোই না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন একটি জল্লাদ সরকারের হাত থেকে যারা মুক্তি এনে আমাদের হাতে তুলে দিল, আমরা ভুলে যাচ্ছি কেন তাদেরকে? ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। আগামীর প্রজন্ম আমাদের কাছ থেকে কড়ায় গণ্ডায় তার হিসাব নেবে। এই জন্য আমিও শহীদ পরিবারের সাথে কণ্ঠ কণ্ঠে মিলিয়ে বলি যে সব কিছু আপাতত 2 দিনের জন্য রাখেন, জুলাই সনদটা আগে পাশ করেন সবাই মিলে। ঐকমত্য কমিশনে আমাদের যারা প্রতিনিধি তাদেরকে স্পষ্ট বার্তা আমরা দিয়েছি যে এই ব্যাপারে কোনো ধরনের আমাদের পক্ষ থেকে সামান্য কোনো দুর্বলতা যেন প্রদর্শন করা না হয়। অন্যান্য দলগুলোকে আমি আহ্বান করব, ক্ষমতায় কে যাবে না যাবে আল্লাহ তাআলা এটা ডিসাইড করবেন। নির্বাচন কখন হবে না হবে এটাও আল্লাহ নির্ধারণ করবেন। আগে নিজের কর্তব্যগুলো আমরা পালন করি। শহীদ পরিবার রাষ্ট্রের কাছে বড় কিছু চায়নি, এইটুকু স্বীকৃতি চেয়েছে, একটু সম্মান চেয়েছে। কিন্তু এই সম্মান এবং স্বীকৃতি দিতে কোথায় যেন একটু লুকোচুরি চলে। এই হীনমন্যতা কেন? কেন আমরা সবাই উপলব্ধি করি না? বর্তমান সরকার থেকে শুরু করে প্রত্যেকটি মুক্ত নাগরিক তাদের কাছে রক্তের জালে বন্দী। তাদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের পবিত্র কর্তব্য। তারা আমার সাথে বসেছেন, আরো হয়তো অনেকের সাথেই বসেছেন। আমি তাদেরকে বলেছি এই অভিযাত্রায় সকল জায়গায় সব সময় লাভবায়ক, ডাকলেই আমাকে হাজির পাবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে গত 19 জুলাই একটা সমাবেশ অ্যাটেন্ড করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তার রেশ এখনো কাটেনি। ইতিমধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, হয়তোবা 2-4 দিনের মধ্যে আমাকে কিছু মেডিকেল প্রসিডিওরের ভিতরে যেতে হবে। হায়াত মত আল্লাহর হাতে। আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদেরই একজন। আমাদেরকে আপনাদের সব পরিবার থেকে আলাদা করে ভাববেন না, মেহেরবানি করে। আমরা আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে অনুরোধ জানিয়েছি, আপনাদের সুখের দিনে আমাদেরকে স্মরণ না করলেও চলবে, কিন্তু দুঃখের দিনে আমরা যেন একটু পাশে দাঁড়াতে পারি, এইটুকু খবর আমাদেরকে দিয়ে, ইনফরমেশন দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। আমরা ওয়াদাবদ্ধ, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমি ঘুরে ঘুরে সারা বাংলাদেশে যেখানেই গিয়েছি শহীদ পরিবারের সাথে মিলিত হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি। আমি যে হিসাব নিয়েছি সেই হিসাব অনুযায়ী যারা শাহাদত বরণ করেছেন তাদের 70% মানুষ তারা অত্যন্ত সীমিত আয়ের ছিলেন। তাদের নুন আনতে পান্তা ফুরাতো, কিন্তু তারা জাতির জন্য জীবন দিতে 1 সেকেন্ডও তারা দ্বিধাবোধ করেনি। এখন তাদের দায়িত্ব এই দেশবাসীকে, বিশেষ করে সরকারকে নিতে হবে। শহীদ পরিবারগুলো কারো কাছে ভিক্ষা চায় না, তারা সম্মানের সাথে বাঁচতে চায়। প্রত্যেকটি পরিবার থেকে উপযুক্ততা বিবেচনায় নারী হোক পুরুষ হোক সম্মানের জায়গায় তাদেরকে পুনর্বাসিত করেন, তাদের হাতে সম্মানের চাকরি তুলে দেন। তারা তাদের মেধা পরিশ্রম দিয়ে জাতিকেও সহযোগিতা করবে এবং লড়াই করে সম্মানের সাথে তার পরিবার নিয়ে বাঁচবে। তারা কারো ভিক্ষার কাঙ্গাল না, তাদেরকে মর্যাদা দিতে হবে। এটার নাম কোটা নয়। কোটা হচ্ছে যুগ যুগ ধরে 14 গোষ্ঠীর কপালে যেটা ঝুলিয়ে দেওয়া হয়, ওইটার নাম কোটা। এটা তারা আমাদের কাছে চায়নি, এটা আমাদের কর্তব্য, এটা তাদের হাতে তুলে দিতে হবে। আফসোস, 1 বছর চলে গেল, সরকার কেন সমস্ত শহীদদের প্রোফাইল তুলে আনতে পারল না? আমি বিস্মিত। আমরা তখন চিন্তা করলাম কেউ না করুক, অন্তত জীবন্ত এই দলিলটা বেঁচে থাকুক। আমরা চেষ্টা করেছি,
ঘরে ঘরে জনে জনে গিয়ে খোঁজখবর নিয়ে শহীদদের একটা ছোট্ট ইতিহাস, একটা স্মরণিকা তৈরি করতে। প্রথম 10 ভলিউমে এটা তৈরি হয়েছিল, আরও 2টা ভলিউম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে, তার বাংলা ইংলিশ ভার্সন হয়েছে। আমাদের প্রক্রিয়া চলমান থাকবে। 5 বছর পরেও যদি জুলাই কোনো শহীদের খবর পাই, তাও উঠে আসবে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের শহীদরা অম্লান হয়ে থাকুক। এবার আমরা হাত দিয়েছি 30,000-এর কম বেশি যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে, অনেকেই পঙ্গু হয়ে, চোখ হারিয়ে, পা হারিয়ে, হাত হারিয়ে, মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে হাসপাতাল কিংবা নিজের ঘরের বিছানায় প্যারালাইজড হয়ে পড়ে আছেন, তাদেরকে তুলে আনার কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি। তারও 2টি ভলিউম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের ধারণা এটা 100 ভলিউমে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। সরকার করুক না করুক, একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা এটা চালিয়ে যাব। এই পরিবারগুলোকে গর্বের সাথে বুকে নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা বাংলাদেশকে নিয়ে দাঁড়াতে চাই। সম্মানিত শহীদ পরিবার, সিদ্ধান্ত যার যার। বাংলাদেশ জামাতে ইসলামের অঙ্গীকার, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের ঈদ হলে আপনাদেরও ঈদ হবে, আমাদের বাচ্চারা লেখাপড়া করলে আপনাদেরও বাচ্চাদের লেখাপড়া হবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে যদি আমাদের সব কিছু উজাড় হয়ে যায়, প্রয়োজনে জাতির জন্য এই ঋণ পরিশোধ করার জন্য ভিক্ষা করব, তারপরে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের একটুখানি দোয়া ভালোবাসা চাই, যে কথাগুলা বলি এইগুলো যেন মিথ্যায় পর্যবসিত না হয়, এটা যেন সত্য প্রমাণিত হয়। আপনারা দোয়া করবেন। এখানে ট্রাইব্যুনালের সম্মানিত চিফ প্রসিকিউটর আছেন, এই মামলাগুলো তারা হ্যান্ডেল করছেন। আমি জানি তারা দিনরাত খেটে চেষ্টা করছেন, গলদ ঘর্ম হয়ে চেষ্টা করছেন, কিন্তু এ পর্যন্ত জাতির দৃশ্যমান কিছু দেখতে পায়নি। আপনাদের জন্য অনেক দোয়া, যে কোনো ধরনের সহযোগিতা আমরা সবাই মিলে আপনাদের দিকে হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। তবুও জাতির সামনে এই বিষয়টাকে আপনারা দৃশ্যমান করুন। আমরা জানি অন্তর্বর্তী সরকার খুব সহজে সবগুলা বিষয় সম্পন্ন করতে পারবে না, কিন্তু আমাদের মধ্যে আস্থা সৃষ্টি হোক যে বিচারটা হবে। এই জন্যে দুর্দর্শ যারা গডমাদার গডফাদার ছিল, তাদের মূল হুতাদের যদি বিচারগুলা জাতি দেখতে পায়, বাকি চেলার চামুন্ডার বিচার হবে, এই ব্যাপারে জাতি আশ্বস্ত হবে ইনশাআল্লাহ। আমরা জানি সেই অগ্রাধিকার আপনারা সিলেক্ট করেছেন, কিন্তু আপনাদের স্পিড আরও বাড়ানো হোক, এটা আমরা আপনাদের কাছে দাবি করি। এখানে যদি আরও বেঞ্চ, আরও বিচারক নিয়োগ করতে হয়, সরকারের উচিত সেইটা নিয়োগ করা। এখানে যদি প্রসিকিউশনের ম্যান পাওয়ার স্ট্রেংথ বাড়াতে হয়, সারা দেশ থেকে সহযোগিতা নিয়ে সেটা বাড়ানো উচিত। এখানে যদি তদন্তকারী সংস্কার শক্তি বাড়াতে হয়, সংখ্যা বাড়াতে হয়, তাহলে সেইটা হোক। তবে একটা কথা পরিষ্কার বলতে চাই, আমরা এই ক্ষেত্রেও কোনো ধরনের অন্যায় ও যৌক্তিক বিচার চাই না, আমরা ন্যায্য বিচার চাই। আমরা জানি ন্যায্য বিচার হলে প্রত্যেকটি অপরাধী খুনি তাদের ঠিকানা ভিন্ন জগতে হবে ইনশাআল্লাহ। লজ্জার সাথে অপমানিত হয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় নিতে হবে। সেই বিচারটাই দেখার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ, 18 কোটি মানুষ। আমার কথায় কেউ আহত হলে আমাকে ক্ষমা করবেন। যা বুঝি সোজা সাপটা তাই বলার চেষ্টা করি। প্রিয় শহীদ পরিবার, আপনারা যেন আমাদের হৃদয় এবং কলিজা জুড়ে থাকতে পারেন, মহান আল্লাহর দরবারে সেই দোয়া করি। আমাদের দ্বারা আপনাদের জন্য সামান্যতম কোনো অবহেলা অপমান না হয়, তার জন্য আল্লাহর কাছে তৌফিক চাই। দোয়া করি প্রত্যেকটা শহীদকে আল্লাহ তাআলা জান্নাতের আলা দরজা দান করুন। দোয়া করি বেঁচে থাকা স্বজনদেরকে আল্লাহ তাআলা তাইয়্যিব হায়াত দান করুন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের বুক শক্ত করে দিন। যে বোন বিধবা হয়েছেন, যে সন্তান এতিম হয়েছে, যে মা বাপ সন্তান হারা হয়েছেন, যে ভাই বোন তাদের ভাইকে হারিয়েছে, বোনকে হারিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে পর্বত সমান ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
আর তাদেরকে দেখে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আগামীর মুক্তি সংগ্রামের সেনানী সেনাপতি তৈরি হোক, আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করি। লড়াই শেষ হয়নি, এ লড়াই চলবে। বাংলাদেশের জনগণের, আপামর জনগণের অধিকার পুরা মাত্রায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। সেই লড়াইয়ে আগের মতোই আমরা একাকার হয়ে রাজপথে লড়াই করব, যুদ্ধ করব, সংগ্রাম করব। জনতার বিজয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে অবিস্মরণীয় বিপ্লবের মাধ্যমে ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট ২০২৪ সালে বাংলাদেশ এক নতুন দিগন্তের সন্ধান পেয়েছে, সেই দিগন্তের রক্তাক্ত যে আলোকরেখা সেটি রচিত হয়েছিল আপনাদের সন্তানদের রক্তের মধ্য দিয়ে। এই বাংলাদেশ আজকে আমরা যে জায়গায় দেখছি, সেই বাংলাদেশের এই জায়গা আমরা দেখতে পারতাম না যদি ২০২৪-এর জুলাই বিপ্লব সফল না হতো। আমরা যারা এখানে দাঁড়িয়ে আজকে কথা বলছি, যদি জুলাই বিপ্লব সফল না হতো তাহলে আমাদের স্থান হতো হয়তো আজিমপুর গোরস্থানে, কারো কারো আয়না ঘরে, কারো কারো কাশিমপুর কিংবা কেরানীগঞ্জের কারাগারে। স্বাধীনতার মূল্য যে জাতি বোঝে না, সেই জাতির স্বাধীনতা কিন্তু বারবারই হারিয়ে যেতে থাকে। আমাদের যে সন্তানেরা যে অসাধ্য সাধনটা করেছিলেন, যখন গত ১৫ বছর ধরে চেপে বসা এক নিষ্ঠুর স্বৈর শাসন বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে ১৫ বছর ধরে নানানভাবে চেষ্টা করেছিলেন, সেই জগত্তল পাথরকে সরানো সম্ভব হয়নি। কিন্তু যে বাচ্চাদেরকে কখনো কেউ কল্পনা করেনি, যে বাচ্চাদেরকে মানুষ আন্ডার এস্টিমেট করেছে, জেনারেশন জি বা জেন জি, যাদের ব্যাপারে অনেক নেগেটিভ প্রচারণা ছিল যে এই ছেলেরা মোবাইল দেখে, সারাক্ষণ ফেসবুক চালায়, পাবজি খেলে, এরা ফার্মের মুরগির মতো, এদেরকে দিয়ে কিছু হবে না, এই ধরনের ধারণা প্রচলিত ছিল অনেক অভিভাবকের মধ্যে। কিন্তু সেই বাচ্চাগুলো তাদের অভূতপূর্ব নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, অভূতপূর্ব এক ইন্সপিরেশনের মধ্য দিয়ে এমন এক বিপ্লব সংগঠিত করলো, বিশ্বের ইতিহাসে আর দ্বিতীয় নজির তার নেই। আমাদের সেই শহীদদের এক এক করে আত্মত্যাগের দৃশ্য আমরা নিজের চোখে প্রত্যক্ষ করেছি। আমরা দেখেছি ৪ বছরের বাচ্চা, ৫ বছরের বাচ্চারা কিভাবে রাজপথে নেমেছে। আমরা দেখেছি বাবা মায়েরা কিভাবে সন্তানদেরকে কোলে করে নিয়ে রাজপথে নেমেছে। ডান পাশে প্লিজ, আপনারা একটু কথা বললে তো আমি কথা বলতে পারছি না। আমাদের শহীদদের বীরত্ব আপনারা দেখেছেন। একবার গুলি খেয়েছে, বাসায় গিয়েছে, কিছুটা ব্যান্ডেজ করে আবার ফেরত এসেছে, বারবার ফেরত এসেছে, কিন্তু তাদেরকে মাঠ থেকে হটানো যায়নি। আপনারা ১৫০০ শহীদের পরিবারের সদস্য, আপনারা আপনাদের জীবনের শ্রেষ্ঠতম সম্পদকে হারিয়েছেন। বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে যত সম্পদ আছে, বঙ্গোপসাগরে, সাগরে যে সম্পদ আছে, মাটির গর্ভে যে খনিজ সম্পদ আছে, সমস্ত সম্পদ যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনারা যা হারিয়েছেন তার ক্ষতিপূরণ হবে না। শহীদেরা ক্ষতিপূরণের অপেক্ষায় জীবন দেয়নি। এই শহীদেরা তাদের জীবন যখন দিয়েছে, তাদের সামনে একটাই চিন্তা ছিল, কি করে এই দানবীয় শক্তিকে পরাজিত করা যাবে, কি করে একটি বৈষম্যহীন রাষ্ট্র ফিরিয়ে আনা যাবে, কি করে সেই রাষ্ট্র ফিরিয়ে আনা যাবে যেই রাষ্ট্রে আতঙ্কে দিন কাটাতে হবে না যে পেছন থেকে কখন কালো পোশাকের মানুষেরা এসে আমাকে তুলে নিয়ে যাবে। আমাকে একবার অ্যারেস্ট করার পরে প্রথম দোয়া করতে হয় আমাকে যাতে মামলায় গ্রেপ্তার দেখায়, যাতে আমাকে গুম না করে। আবার গ্রেপ্তার যখন হতো
তখন দোয়া করতে হতো যে রিমান্ডে নিয়ে হাত পা না ভেঙে দেয় অথবা ক্রস ফায়ারে না মেরে ফেলে। এই যে আতঙ্কের বাংলাদেশ ছিল, ফেসবুকে একটা লেখা লিখলে ভয় পেত, পোস্ট ডিলিট করো না হলে পরে সমস্যা হবে, এই যে একটা রেটরিক তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে বাংলাদেশকে উদ্ধার করে নিয়ে আসার যে স্বপ্ন, সেটা ছিল প্রত্যেকটি বাচ্চার চোখে মুখে। তারা রাজনীতি বুঝতো না, তাদের রাজনৈতিক প্রাপ্তির কোনো অভিপ্সা ছিল না, তারা মন্ত্রী এমপি হওয়ার কথা ভাবতেও শিখেনি। তাদের চোখে মুখে একটা স্বপ্ন ছিল যে এই রাষ্ট্রকে আমরা স্বাধীন করব। তারা সেটা সফল হয়েছে। শহীদ পরিবারের সম্মানিত সদস্যদেরকে আমি অনুরোধ করতে চাই, যে সম্পদ আপনারা হারিয়েছেন, আমি বলেছি যে বাংলাদেশের খনিজ সম্পদ যা আছে সব কিছু সহ বাংলাদেশের সবও যদি তাদেরকে দেওয়া হয়, আপনাকে দেওয়া হয়, তার কোনো ক্ষতিপূরণ যেহেতু হবে না, শহীদ পরিবার বৈষয়িক সামান্য কোনো স্বার্থের জন্য কারো দ্বারস্থ কখনো হবেন না। আপনারা যা অর্জন করেছেন দুনিয়ার কোনো কিছু দিয়ে তার ক্ষতিপূরণ সম্ভব নয়, কিন্তু জাতি হিসাবে, রাষ্ট্র হিসাবে এটা আমাদের দায় এই শহীদ পরিবারকে স্মরণে রাখা, তাদের টেক কেয়ার করা, তাদেরকে দেখা, তাদের স্বীকৃতি দেয়া, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য রাষ্ট্র কাজ করা। এটা আমাদের দায়, রাষ্ট্রের দায়, জাতির দায়। আপনারা কারো কাছে দায়বদ্ধ নন, কিন্তু আপনাদের কাছে আমাদের একটা বড় অনুরোধ আছে। আপনারা আজকে যে সম্মিলিতভাবে এখানে এসেছেন, আপনারা একটা বিরাট শক্তি। এই শক্তি আপনারা নিজেদের মধ্যে কোনোভাবেই ডিভাইডেড হতে দেবেন না। নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ইউনাইটেড অবস্থান, এই রাষ্ট্রের যে স্বপ্নগুলো ফেড হয়ে যাচ্ছে, যে স্বপ্নগুলো ধূসর হয়ে যাচ্ছে, সেই স্বপ্নগুলো অর্জনের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারকে বাধ্য করবে। যে জুলাই সনদের কথা বলেছেন, নতুন রাষ্ট্রের কথা বলেছেন, এই রাষ্ট্র গঠনে আপনাদের এই শহীদ পরিবারগুলো যখন ঐক্যবদ্ধ থাকবে, আপনারা যখন এইভাবে কাজ করবেন, তখন কোনো সরকারের সাধ্য নাই আপনাদের দাবিকে উপেক্ষা করে একটা নতুন রাষ্ট্র গড়ে তোলে। আমি আপনাদেরকে সর্বক্ষণ জেগে থাকতে বলবো। আপনাদের সন্তানেরা আমাদের গোটা জাতিকে জেগে থাকতে শিখিয়েছে। আপনারা তো তাদেরই পরিবার। আপনারা কখনো ঘুমাবেন না, কখনো আপোষ করবেন না, কখনো বাংলাদেশকে আবার কোনো স্বৈর শাসক, আবার কোনো নিপীড়কের হাতে চলে যাক, এটা অ্যালাউ করবেন না কখনো। এবার আমি দ্বিতীয় পর্বে আসছি। আপনাদের প্রত্যেকের কথা আমি মনোযোগ দিয়ে শুনেছি। বিচারের দাবি অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দুটো প্রায়োরিটির একটি হচ্ছে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচার, এবং জুলাই আগস্টের পাশাপাশি জুলাই বিপ্লবের পটভূমি তৈরি করেছিল 15 বছরের যে নিপীড়ন, দুঃশাসন, আয়নাঘর, এগুলো পেছনে যে মানুষগুলোর কোরবানি ছিল, ত্যাগ ছিল। ব্রিগেডিয়ার আজমি এখানে ছিলেন, নামাজে গিয়েছেন, যিনি 8 বছর একটি অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলেন। ব্যারিস্টার আরমান, মাইকেল চাকমা সহ কয়েক হাজার মানুষ যারা আয়নাঘরে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলেন বছরের পর বছর, তাদের মধ্যে সবচাইতে যারা সৌভাগ্যবান তারা 5ই আগস্টের পরে ফিরে এসেছেন। তার চেয়ে যারা কম সৌভাগ্যবান তারা বিভিন্ন সময়ে মামলায় চালান হয়ে আদালতে গিয়েছেন, পরে জামিনে মুক্তি পেয়েছেন। কিন্তু দুর্ভাগ্য সেই সব মানুষদের যারা 2009 সালের পর থেকে গুম হয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত ফিরে আসেননি। তাদের পরিবাররা জানেন না তারা যে বেঁচে আছেন না মারা গিয়েছেন। যদি মারা গিয়ে থাকেন কবে মারা গিয়েছেন, যদি মারা গিয়ে থাকেন কোথায় তার কবর হয়েছে, এই পরিবারগুলো সেটা জানে না। এই নতুন সরকারের প্রায়োরিটি হচ্ছে এই দুটো অধ্যায়ের বিচার করা। এই বিচার করার কাজটি সহজ কাজ নয়। আপনারা ক্ষোভ প্রকাশ করেছেন, আপনাদের প্রত্যেকটা আবেগ, ক্ষোভকে আমি শ্রদ্ধা করি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে এটি কোনো সাধারণ বিচার নয়। মানবতা বিরোধী অপরাধ অথবা গণহত্যার বিচার
বিশ্বের সবচাইতে জটিলতম অপরাধের বিচার। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটিকে বলা হয় এটা ক্রাইম অফ দ্য ক্রাইমস, অপরাধেরও অপরাধ। বিশ্বের মানবতা বিরোধী যতগুলো অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে জাতিসংঘের অধীনে, ফরমার যুগোস্লাভিয়ায়, রুয়ান্ডাতে, কম্বোডিয়াতে, জাপানে, এই সমস্ত জায়গায় এই ট্রাইব্যুনালগুলোর প্রথম তদন্ত রিপোর্ট আসতে তাদের সময় লেগেছে কমপক্ষে 2 বছর। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম তদন্ত রিপোর্ট এসেছে 6 মাসের 2 দিন বা 3 দিন কম সময়ের মধ্যেই প্রথম তদন্ত রিপোর্ট এসেছে। এবং আমরা আপনাদেরকে বলতে চাই, তদন্ত রিপোর্ট দাখিলের 24 ঘন্টার মধ্যে ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি, যেটা দাখিল করতে 1 মাস সময় লাগে। 4টি মামলার দৃশ্যমান বিচার চলছে। অনেকে বলেছেন বিচার দৃশ্যমান হয়নি, আপনারা আমাদেরকে ফলো করবেন। 4টি মামলার বিচার কার্যক্রম চলমান আছে। আমরা লাইভ দেখিয়েছি, দেখাচ্ছি, সব কিছু লাইভে দেখানো যাবে না। কেন দেখানো যাবে না সেটা এই জনসমক্ষে আপনাদেরকে বলা যাবে না। আপনাদেরকে আশ্বস্ত করছি, আগামী 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন। সেদিন গোটা জাতি টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন। যাদের পক্ষে সম্ভব হবে আদালতে আসবেন। এক এক করে আয়নার মতো করে পরিষ্কার করে দুনিয়ার কাছে, শুধু বাংলাদেশের কাছে না, ইনশাল্লাহ আমরা প্রমাণ করতে সক্ষম হব কি অপরাধ তিনি করেছেন, তার অপরাধের কি প্রমাণ এবং তার কি শাস্তি হওয়া উচিত। অনেকে বলেছেন 1 বছর হয়ে গেল কেন রায় হলো না। গণহত্যার মামলার বিচার 1 বছরে কখনো সম্পন্ন করা যায় না। যদি যেত তাহলে ওটা মোবাইল কোর্টের মতো বিচার হতো। দেখেন না, ম্যাজিস্ট্রেট সাহেবরা যায়, ভেজাল পণ্য, দাম বেশি নিচ্ছে, অপরাধ করছে, তাৎক্ষণিকভাবে ধরে, ম্যাজিস্ট্রেট ওখানে যায়, সাজা দিয়ে দেয়। এটা মোবাইল কোর্ট না, এটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির বিচার। আপনার এই বিচার দেখার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখের পাশাপাশি গোটা দুনিয়ার সমস্ত সচেতন মানুষের চোখ আছে। এই বিচার যদি আমরা সঠিকভাবে করতে না পারি, তাহলে তাড়াহুড়া করে ভুল বিচার করার দায়ে একদিন আপনারাই দাবি তুলবেন তোমাদের বিচার করা দরকার, আমার বিচার সেদিন করতে আপনারা চাইবেন। আমরা সেই সুযোগ দেব না গোটা দুনিয়ার কাউকে। আমরা বিচার করব, অপরাধীর প্রাপ্য শাস্তি নিশ্চিত করব, কিন্তু কোনো রকমের অন্যায় প্রক্রিয়ার মাধ্যমে নয়। গোটা দুনিয়ার কেউ যাতে এই প্রশ্ন তুলতে না পারে যে বিচার হয়েছে কিন্তু সেটা কলঙ্কিত বিচার, যেটা আওয়ামী লীগ করেছিল অতীতে, সেই রকম কোনো কলঙ্কিত বিচার আমাদের হাত দিয়ে অন্তত হবে না। ন্যায্য, আইনসম্মত, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে তাদের অপরাধ আমরা প্রমাণ করতে সক্ষম হব ইনশাল্লাহ, এই ব্যাপারে কোনো সন্দেহ রাখবেন না। কেউ কেউ বলেছেন বিচার প্রক্রিয়া নিয়ে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলেছেন। আমি সেই বিষয়টা উল্লেখ না করে শুধু বলবো, বিচারের এই প্রক্রিয়াতে আপনাদের পক্ষে আমাকে আপনারা আইনজীবী নিয়োগ করেছেন জাতির পক্ষ থেকে। এই বিচারের আইনজীবী হিসাবে আমাদের কিছু টেকনিক্যাল নলেজ আছে। আমরা জানি এই বিচারের কৌশলগত পয়েন্টটা কোথায়। সেই কৌশল আজকের এই ভরা মজলিসে আপনাদের সামনে আমরা প্রকাশ করব না, কিন্তু আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আস্থা রাখবেন। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। আওয়ামী লীগ তো দূরের কথা, 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে, সম্পদ দিয়ে কিনবে, প্রলোভন দিয়ে কিনবে, অথবা ভয়ভীতি দেখিয়ে বিরত রাখবে। ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। আপনাদের শহীদ সন্তানদের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে নিজেও সর্বক্ষণ রাজপথেই ছিলাম। আপনাদের ত্যাগের কোনো তুলনা নেই, কিন্তু আমার একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলবো। আমার সন্তান, আমি তখন পালিয়ে থাকি, আন্দোলন চলাকালীন সময় বাসায় থাকতে পারি না। আমার সন্তান আন্দোলনে যায়, তার কোলে অনেক শহীদের লাশকে সে বহন করেছে। আহনাফ তার ডিপার্টমেন্টের ছোট ভাই ছিল। সেই ছেলে যখন প্রচুর প্রাণহানি হচ্ছে, আমি বাসায় থাকি না, পালিয়ে থাকি। তার মা তাকে, যাতে সে আন্দোলনে না যায়
সেজন্য একদিন ঘুমিয়েছিল রাতের বেলা, ভোরবেলা উঠে যেতে না পারে, সেজন্য তাকে রুমের মধ্যে তালাবদ্ধ করার চেষ্টা করেছে। তালা যখন দিচ্ছে সে শেষ মুহূর্তে বুঝতে পেরেছে যে তাকে তালা দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে। সে খুব শক্তি দিয়ে দরজাটা টেনে, ওর মা পড়ে গেছে, ওর মাকে ভিতরে আটকে রেখে তালা দিয়ে সে বাইরে চলে গিয়ে আন্দোলনে চলে গেছে। তারপরে মিস্ত্রি এনে তালা ভেঙে তার মাকে উদ্ধার করতে হয়েছে। আপনাদের আবেগ, আপনাদের সন্তানদের ত্যাগ, কোরবানি, এগুলো আমাদের হৃদয়ের সাথে লেগে আছে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের প্রতি আস্থা রাখবেন। শহীদদের রক্তের সাথে বেঈমানি করার জন্য আমরা ওখানে যাই নাই। এই বাংলাদেশ মুক্ত বাংলাদেশ হবে। নির্ভয়ে আমরা হাঁটবো রাস্তায়। আমাদের কোনো সন্তান গুম হয়ে যাবে না। কোনো সন্তানের বুকে পাখির মতো বন্দুক ধরার দুঃসাহস কোনো বাহিনী দেখাবে না। এই বাংলাদেশ মুক্ত, প্রসপারাস, সমৃদ্ধ একটা দেশ হবে, সোনার বাংলাদেশ হবে। আবার কখনো কোনো স্বৈরশাসক চেপে বসার কোনো সাহস দেখাবে না। এমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা অসম্ভব জরুরি। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার আমরা করব ইনশাল্লাহ, যতক্ষণ আমাদের শরীরে এক ফোঁটা রক্ত আছে। আজকে অনেকেই প্রশ্ন তুলেছেন রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে কেউ নেই। আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে রাষ্ট্রের অংশ হয়ে গেছে বিচারের কারণে। রাষ্ট্রের সব কিছুর ব্যাখ্যা আমি আপনাদেরকে দেওয়ার অধিকার রাখি না, কিন্তু বিচারের প্রশ্নে যতটুকু দায়িত্ব আমার প্রতি আছে, প্রত্যেকটি শহীদ পরিবারের সদস্য আমার পরিবারের সদস্য, আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদের আহত ব্যক্তি বা বৃদ্ধ মানুষের কাছে লাঠি যেরকম গুরুত্বপূর্ণ, বিচারের ক্ষেত্রে আপনাদের লাঠির ভূমিকায় আমি অবতীর্ণ হয়েছি। কোনো কারণে, কোনো ভুল তথ্যের কারণে মন খারাপ করে, রাগ করে বৃদ্ধ যেমন তার হাতের লাঠিটা ছুঁড়ে ফেলতে পারে না, আহত ব্যক্তি তার ক্রাচকে ছুঁড়ে ফেলতে পারে না, আপনারাও আমাদেরকে ছুঁড়ে ফেলবেন না। কারণ আপনাদের স্বপ্ন আমাদের মধ্য দিয়েই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আমি লম্বা বক্তৃতা দেব না। আগামীর বাংলাদেশে যে অপরাধী, শুধু জুলাই গণহত্যা না, এর বাইরে অনেক বিচার পাওনা হয়ে আছে। সেই বিচারের একটা গল্প বলি। একজন আসামি আছে যার ব্যাপারে আমরা তদন্ত পেয়েছি যে নিজের হাতে মাথায় গুলি করে 1030 জন মানুষকে সে হত্যা করেছে, যাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল। তার একটা নেশা ছিল, বন্দীদেরকে যখন চোখ হাত পা বেঁধে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যায় নৌকার মধ্যে, গুলি করতো, যখন গুলি করে লাশটা নদীতে ফেলতো, সেই সময় গুলিটা সে হাত দিয়ে মাথার কাছে নিয়ে করত। তা আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন? জবাব হচ্ছে যে উনি গুলি করার পরে নিহত ব্যক্তির মগজ এবং রক্ত ছিটে এসে যখন তার হাতে লাগতো, গরম লাগতো, তখন তার মধ্যে ফিলিংস আসতো। এই অপরাধীরা কয়েক হাজার মানুষ যারা গুম হয়ে গেছেন, যারা কোনোদিন আর ফিরে আসবেন না, যাদের পরিবার 15 বছর যাবৎ রাজপথে আন্দোলন করেছেন, র্যাব অফিসে ধর্ণা দিয়েছেন, পুলিশের কাছে ধর্ণা দিয়েছেন, নানান গোয়েন্দা সংস্থার কাছে ধর্ণা দিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে ধর্ণা দিয়েছেন, যাদের সন্তানদের আজও ফিরে আসেনি, ইলিয়াস আলী আজও ফিরে আসেনি, মুকাদ্দাস ওয়ালিউল্লাহরা ফিরে আসেনি। এই যে কয়েক হাজার মানুষ, তাদের বিচারটাও কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালের উপরেই অর্পিত। এই বিচারের কোনো সাক্ষী নাই দৃশ্যত, কারণ এটা একটা বাহিনী করেছে, তাদের গোপন আয়নাঘরে বন্দি রেখেছে, গোপন জায়গায় মেরে লাশ ডিসপোজাল করেছে, কোনো চাক্ষুষ সাক্ষী নাই। এরকম অপরাধের বিচারও কিন্তু আমরা করছি। সুতরাং কোন রাজসাক্ষী দিয়ে আমরা কি অর্জন করতে চাই, দয়া করে এটা আপনারা প্রশ্ন করবেন না। এটা আমরা জানি কোথায় কি প্রমাণ করতে হবে। আমি শুধু বলবো, আমাদের প্রতি আস্থা রাখবেন। আমরাও আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদের বিপ্লবের অংশীদার, আপনাদের শোকের অংশীদার, আপনাদের আনন্দের অংশীদার, আপনাদের আবেগের অংশীদার। আমাদের কাজটি করতে দিন। যেদিন বিচার শেষ হবে সেদিন আশা করি কোনো শহীদ পরিবারের কোনো ক্ষোভ, আক্ষেপ অন্তত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে থাকবে না।
আমরা সেই দিনের স্বপ্ন দেখছি যেদিন বাংলাদেশে এইরকম সিরিয়াল কিলার সাইকোপ্যাথরা আর কখনো ক্ষমতার ধারে কাছে আসতে পারবে না। সেই বাংলাদেশের স্বপ্ন আমাদের বুকের মাঝে জিয়ে রেখে আমাদের যে শহীদ সন্তানেরা যারা ওপারের সুন্দর ভুবনে আছেন, এই দেশের মাটি আকাশ বাতাস তাদেরকে সালাম জানায়। আমার সরকার তাদেরকে শহীদ হিসাবে স্বীকৃতি দিল কি না দিল ব্যক্তিগতভাবে আমি এটার ধার ধারি না। এই জাতির আকাশ বাতাস গাছের পত্র পল্লব পর্যন্ত তাদের কাছে ঋণী। এই মাটির প্রত্যেকটি ঘাস তাদের কাছে ঋণী। সেই শহীদরা আজীবন কিয়ামতের আগ পর্যন্ত শহীদের আত্মা এই জাতির কাছে সম্মানের থাকবে। তাদের প্রতিদান পৃথিবীতে আমরা কাউকে দিতে পারবো না। কিয়ামতের মাঠে জান্নাতুল ফিরদাউসে তাদের সাথে ইনশাল্লাহ আমাদের দেখা হবে। আপনারা আপনাদের শোককে শক্তিতে পরিণত করুন। এই বিচার প্রক্রিয়া যতদিন শেষ না হবে শক্তি হিসাবে কাজ করুন, পেছনে আমাদেরকে সমর্থন যোগান। ইনশাআল্লাহ যে স্বপ্নের বাংলাদেশ আপনার সন্তানেরা দেখেছিল সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা আমরা করতে সক্ষম।